10 দিনের মতো বাংলাদেশে আমি ছিলাম। এতদিন আসলে থাকা হয় না, সিনেমার শুটিং হোক, নাটকের শুটিং হোক, মিউজিক্যাল ফিল্ম হোক, মিউজিক ভিডিও হোক, যে কোনো কাজই আমি করি না কেন এতদিন আসলে থাকা হয় না। কারণ তসমস একটি বড় বিগ বাজেটের একটি সিনেমা, এই কারণেই আসলে অনেক দিন থাকা হয়েছে। তো কিছুদিন হলে, মাত্র 4-5 দিন হলে আসলাম। তো আপনারা অনেকদিন ধরেই ফোন দিচ্ছেন যে কবে আসবো, পিসে কবে আসবো, তো ফাইনালি আজকে চলেই আসলেন। তছনছ আসলে একটি মৌলিক গল্পের সিনেমা, এবং একটা সিনেমা যেমন আমরা মনে করি একটা সিনেমার ভিতরে সব কিছু থাকা দরকার, মানে সব মিলিয়ে একটা ককটেল। তো অ্যাকশন, রোমান্টিক, কমেডি সবই আপনারা আসলে তছনছের ভিতরে দেখতে পারেন। বিশেষ করে একটা একটা সিনেমা মানে যেটা ভালো, যেটা দরকার সবচেয়ে, সেটা হলো একটা গল্প। সেই গল্পটাই আসলে সুপারস্টার। এই গল্পটা ভালো একটা গল্পের সিনেমা। আর যার সাথে আমি কাজ করতেছি সেই বদিউল আলম খোকন স্যার, তার কথা তো আসলে বলার মতো আসলে কিছুই আমার নাই। কারণ তাকে নিয়ে বলার সাহস আমার, দুঃসাহস আমার নাই। কারণ সে স্টার তৈরি করে। সে প্রায় 35টির মতো সিনেমা সে বানিয়েছে। সে মান্না ভাইকে নিয়ে সিনেমা বানিয়েছে, সবগুলো সুপারহিট। সে শাকিব খানকে নিয়ে সিনেমা বানিয়েছে, সবগুলো ব্লকবাস্টার সুপারহিট। সে আলেক ভাইকে নিয়ে কাজ করছে। এরকম মানে যতগুলো সিনেমা সে বানিয়েছে, তার জীবনে আসলে কোনো, তার লাইফে কোনো আসলে ফ্লপ বলতে কোনো শব্দ নেই। তো ওই জায়গা থেকে তার সাথে কাজ করা, খুব সুন্দরভাবে সে সিনেমাটা বানাইছে। তো দেখা যাক এখন আসলে কি হয়, এটা দর্শক কতটুকু অ্যাকসেপ্ট করে, এবং ফাইনালি স্ক্রিনে আসার পরে দর্শক কি বলে। প্রবাসীরা এবং দর্শকরা জানতে চায় যে তছনছ সিনেমায় মূল ক্যারেক্টার কারা কারা অভিনয় করেছেন, এবং এটার অভিজ্ঞতা একটু বললে হবে। শুটিং কোথায় হয়েছে, লোকেশনগুলো কেমন ছিল? আসলে তছনছ সিনেমার শুটিং এফডিসিতে হয়েছে, তারপরে টাঙ্গাইলে হয়েছে, তারপরে কক্সবাজারে আমরা শুট করব, কিছু একটা গান বাকি আছে। আর যদি কাস্টিংয়ের কথা বলি, সবগুলোই আসলে মাল্টি কাস্টিং। যেমন মিশা সওদাগর ভাই খলনায়ক চরিত্রে আছে, আমার বুবু দীপক খন্দকার আছে। দীপক খন্দকার তো জানেন, এর আগে ডার্কল সিনেমা বানিয়েছি, একদম ফাটিয়ে দিয়েছে। আর আমার সাথে, আমি যার সাথে কাজ করছি, আমার কোয়ার্টির চিত্রনায়িকা ইয়াসমিন হক ববি ম্যাডাম আছে। এরকম বাংলাদেশের অসংখ্য ভিলেন এই সিনেমাতে আপনারা দেখতে পাবেন। যেমন তনু পান্ডে আছে, শিবা শানু ভাই আছে, ইলিয়াস কোবরা ভাই থাকবে, তারপরে বদ্দ মিঠু আছে। অসংখ্য ভিলেন থাকবে বাংলাদেশে। মানে এক কথায় বর্তমানে যারা কাজ করতেছে সবাই আছে আর কি, যারা বর্তমানে কাজ করতেছে। আমরা জানি যে আপনি আরো কয়েকটা সিনেমাতে সাইন করেছেন, পুলিশ ভাই, আরো আদার্স যে মুভিগুলো, এগুলো নিয়ে একটু বলবেন। হ্যাঁ, আসলে আমার আপকামিং যে প্রজেক্টগুলো আছে, প্রজেক্টের ভিতরে এখনো 6-7টার মতো সিনেমা আমার হাতে আছে। অলরেডি 2টা রিলিজ হয়ে গেছে। তো এর ভিতরে পুলিশ বের সিনেমা আমরা জানুয়ারিতে ইনশাল্লাহ আমরা শুটিং শুরু করব। আর তছনছ তো শেষ হয়ে গেছে, মাত্র 2-3 দিনের কাজ বাকি আছে। ডাবিং এডিটের কাজ চলতেছে প্যানেলে। এর ভিতরে আমি আবার চলে যাবো, যেহেতু প্রবাসে বিজনেস করি, এককালীন তো থাকা যায় না। এখানে তো আমার ওয়ার্কার আছে, তাদের স্যালারি দিতে হয়। আচ্ছা, অনেক রকমের ব্যবসা বাণিজ্য করলে তো অনেক রকমের ঝামেলা থাকে বিদেশে। তো একটু ব্রেক নিয়ে আসলাম, আবার খুব শীঘ্রই চলে যাব ফাইনাল। যে বিদেশি নায়িকা ছেড়ে দেশি নায়িকা নিয়ে ব্যস্ত, মানে সিনেমার শুটিং একটু বলবেন। না, সেটা আমি তো বরাবরই, আমি কিন্তু ডার্কলের জন্য বাংলাদেশি নায়িকাই নিয়েছিলাম। পরে না ইন্ডিয়া থেকে নায়িকা আনা হয়েছে, এটা কৌশলী মুখার্জিকে। কিন্তু আমি প্রথম থেকেই বলেছি যে যদি বাংলাদেশি নায়িকাদের সাথে বেটে বলে না মিলে, তখন আমি বিদেশ থেকে নায়িকা নিয়ে কাজ শেষ করতে হয়। তো ওই জায়গা থেকে আসলে ববি ম্যাডামের সাথে আসলে অনেক রেসপেক্টফুল মানুষ, ভালো মানুষ, এবং খুব ভালো আর্টিস্ট। এক কথায় উনি খুবই ভালো আর্টিস্ট। সে যখন যেখানেই মানে দরকার হয়েছে হেল্প করার, আমাকে সব সাইড দিয়ে আমাকে হেল্প করছে, সব বিষয়ে আমাকে হেল্প করছে। এমনি করুন, এমনি করলে ভালো হবে, শর্টে গেলে। তো বাংলাদেশি নায়িকা নিয়েই কাজ করার ইচ্ছে, সবার সাথেই কাজ করার ইচ্ছা। এখন দেখা যাক বাকি সিনেমাগুলো কি হয়। প্রচণ্ড লাভবান হবে একজন প্রযোজক, এরকম আসলে সিনেমা হল নেই। কারণ এখন হাতে গোনা 170-80টা সিনেমা হল। এটি দিয়ে তো 20 কোটি 30 কোটি টাকা বাজেটের সিনেমা বানাইয়া আপনার টাকা উঠাতে পারবে না। তবে কিছু কিছু জিনিস এখন, যেটা ওটিটি অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে কিছু টাকা আসে। তো ওই জায়গা থেকে আমাদের যে বাজেট, ওই বাজেট অনুসারে আমরা সবসময় চেষ্টা করি ভালো সিনেমা বানানোর জন্য, আমাদের বাজেট অনুসারে। তো গানের কথা বলবো, যেটা অসাধারণ গান, 3টা গান তছনছের ভিতরে। রোমান্টিক গানটা শুনলে তো মানুষের হৃদয়ে কেড়ে নেওয়ার মতো একটা গান, হৃদয়ে স্থান করে নেওয়ার মতো একটা গান। এরপরে ববি ম্যাডামের একটা সোলো গান আছে ডিজে সং, যেটা ডিজে সং আমি মনে করি সারা জীবন ডিজে সংটা মানুষের মাঝে মাঝে বাজবে, সব জায়গায় শুনবে মানুষ এই গানটা। এরপরে যেটা আইটেম সং, মানে
গানগুলো আসলে আমি ভালো নেওয়ার চেষ্টা করি এবং ভালো গীতিকার দিয়ে লেখানো, ভালো মিউজিক দিয়ে, মিউজিশিয়ান দিয়ে মিউজিক করানো এবং ভালো কোরিওগ্রাফার দিয়ে সেটা পর্দা স্ক্রিনে ভালো করে ফুটিয়ে ওঠার মতো একটা কোরিওগ্রাফার নিয়ে আমরা, যেমন আমাদের এই আইটেম সংগুলো আর ডিজে সংগুলো এগুলো কিন্তু করছে রোহান বেলাল। এখন বর্তমানে খুবই ভালো কাজ করতেছে ওরা, রোহান বেলালরা। তো ওদের নিচে আমি সবসময় বলছি ডিরেক্টর, আপনার সিনেমা ভালোর জন্য আপনার যা লাগে যত বড় টেকনিশিয়ান নিতে হয় বাংলাদেশ থেকে নেন, কারণ বাংলাদেশের টেকনিশিয়ানরাই তো ভালো সিনেমা এক সময় বানাইছে, এখনো বানাইতেছে। তো ওই জায়গা থেকে আমি সবসময় ভালো গান নেওয়ার চেষ্টা করি, সেটা আসলে কথায় না কাজে বিশ্বাসী আমরা। খুব শীঘ্রই তো ইনশাল্লাহ আমরা আর একটা ইনফরমেশন দিয়ে, আপনারা অনেকেই বলছেন তসনস নিয়ে প্রায় এই প্রজেক্টটা নিয়ে প্রায় 1.5 বছরের মতো আমি এটা নিয়ে কষ্ট করছি, গ্রুমিং করছি এবং প্রায় 2 মাসের মতো শুটিংও করলাম। তো 18ই ডিসেম্বর আমার বার্থডে, ইনশাল্লাহ 17 তারিখ আপনারা বিকেল 5টায় টিজার আমরা রিলিজ দেবো ইনশাল্লাহ। 17ই ডিসেম্বর বিকেল 5টায় টিজার রিলিজ দেওয়ার আমরা প্ল্যানিং করতেছি এবং সেটা আসলে এখন বাংলা সিনেমা হাতে গোনা বছরে 4টা-5টা ভালো সিনেমা হয়, এর বাইরে আসলে সিনেমায় ভালো সিনেমাই হয় না, যেটা দর্শকদের চাহিদা মিটিয়ে যে একটা সিনেমা বানানোর মতো সিনেমা। যেমন আমি বানিয়েছিলাম ডার্ক ওয়ার্ল্ড, এখন বানাইতেছি তসনস, আরও অনেক প্রজেক্ট হাতে আছে আমার। তো তসনস এক ক্যাটাগরির গল্প, ডার্ক ওয়ার্ল্ড আর এক ক্যাটাগরির গল্প, আর তসনস বানাইতেছে বদিউল আলম খোকন। আমার জন্য না হলেও সিনেমাটা দেখা দরকার ববি ম্যাডামের জন্য, মিশরা জগর ভাইয়ের জন্য, দীপক খন্দকারের জন্য, শিবশঙ্কর ভাইয়ের জন্য, আর বিশেষ করে বদিউল আলম খোকন স্যারের জন্য। আর একটা গল্প, এত সুন্দর একটা গল্প আপনারা দেখতে পারবেন।